এক এমন অভিনেতা যিনি কমেডির ইতিহাস তৈরি করেছিলেন, এক এমন প্রথম কমেডিয়ান যার নামে তৈরি হয়েছিল ফিল্ম জগতের প্রথম কমেডিয়ান সুপারস্টার যার নামে ফিল্মে একটা গান অবশ্যই থাকত। হিন্দি সিনেমার এক এমন স্টার যিনি ছাড়া ফিল্ম কাস্ট করা ছিল অসম্ভব। সব ফাইন্যান্সারের জান ছিলেন তিনি, তাকে না দেখতে পেলে সব ফাইন্যান্সার হয়ে যেতেন ওয়াকআউট। তিনি হলেন কমেডি কিং, বিদূষক, হাস্য অভিনেতা জনি ওয়াকার। हेलो, क्या हाल है जाने? हेलो, हम आ गए। क्या नाम है तुम्हारा? क्या नाम है तुम्हारा? मास्टर। मास्टर? काम क्या करते हो? काम कटिंग का। एक्सक्यूज मी, अगर मैं आपसे कहूँ कि आप शहर की सबसे खूबसूरत लड़की हैं, तो आप क्या कहेंगी? अरे मुरारी लाल, यहाँ का? अरे जयचंद। हो ही हा क्या चाहिए? आपके सर पे हाथ फेरा चाहता हूँ। জনি ওয়াকারের আসল নাম ছিল হাজি বদরুদ্দিন জামাল উদ্দিন কাজী। জন্ম হয় মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, আর তারিখ ছিল 11ই নভেম্বর 1926। আর লেখাপড়ার কথা বলতে গেলে উর্দু ভাষায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশুনো করেছিলেন। আর ছেলেবেলা সব বাচ্চাদের মতো দুষ্টুমি করে কাটে জনি ওয়াকারের। কিন্তু তার একটা গুণ ছিল যেটা তাকে সবার থেকে আলাদা করত, সেটা হলো সবাইকে হাসানো আর সবার নকল করা। আর সবাইকে হাসানোর জন্য তিনি এমনভাবে চেষ্টা করতেন যা দেখে সবাই অবাক হয়ে যেত। জনি ওয়াকার সবার মুখে হাসি দেখতে চাইতেন। জনি ওয়াকারের বাবা এক কাপড়ের মিলে কাজ করতেন। সব কিছু ঠিকই চলছিল। একদিন সেই মিল বন্ধ হয়ে যায়, আর তখন তার বাবা কাজের জন্য ইন্দোর থেকে নাসিকের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেই সময় জনি ওয়াকারের বয়স ছিল মাত্র 14 বছর, আর তার উপরও সংসারের দায়িত্ব এসে পড়ে, কারণ তার বাবা যা উপার্জন করতেন তাতে সংসার চলত না। জনি ওয়াকার কাজ করা শুরু করেন, আর প্রথমে তিনি কাজ আরম্ভ করেন সাইকেলে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করা। 12 থেকে 13 কিলোমিটার রোজ সাইকেল চালাতেন আর আইসক্রিম বিক্রি করতেন। আর সাইকেল চালাবার সময় যখন ফিল্মের পোস্টার দেখতেন তখন তিনি ভাবতেন, আমাকে দেখতে অত সুন্দর নয় যে আমি ফিল্মে হিরো হব, কিন্তু যদি আমি কমেডি করি আর এমন কিছু করি যাতে সবাইকে খুশি রাখতে পারি। আর তিনি ভগবানকে বলতেন, যদি এমন কিছু হয়। জনি ওয়াকার জনপ্রিয় কমেডিয়ান নূর মোহাম্মদ চার্লির কমেডি দেখতেন আর ভাবতেন, যদি আমিও কমেডিয়ান হতে পারতাম। কিন্তু এক আইসক্রিম বিক্রি করা ছেলের পক্ষে এটা প্রায় অসম্ভব ছিল। পরিবারের দায়িত্বের জন্য জনি ওয়াকারকে বিভিন্ন ধরনের কাজ করতে হতো। কখনো সবজি বিক্রি করা, কখনো মুরগির ডিম বিক্রি করা, আর অনেক জায়গায় তাকে ঘুরতে হতো। আর বিভিন্ন ধরনের লোকের সাথে মিশে তাদের চরিত্র লক্ষ্য করতেন। আর সাল ছিল 1942। জনি ওয়াকারের বাবা পরিবার নিয়ে বোম্বে চলে আসেন। বোম্বে অর্থাৎ মুম্বাই। কিন্তু বোম্বে যেতে চাইছিলেন না জনি ওয়াকারের পরিবার। ভাগ্য তাদের নিয়ে এসেছিল বোম্বে। জনি ওয়াকার খুব খুশি ছিলেন যে স্বপ্নের শহর মায়ানগরী, যেখানে তিনি নিজের লক্ষ্যের দিকে এগোতে পারবেন, অর্থাৎ বোম্বেতে আসার সুযোগ পেয়ে গেলেন। আর এসেই থাকতে লাগেন মাহিম এলাকায়। আর মাহিম এলাকায় ফেরি করে জনি ওয়াকার বিভিন্ন জিনিস বিক্রি করতে থাকেন। আর তিনি ভাবেন 50 থেকে 100 টাকা জোগাড় করে একটা দোকান খুলবেন, কিন্তু এটা হয়নি। তার ভাগ্য তাকে অন্যদিকে নিয়ে যায়। মাহিম এলাকায় যখন রাতে কোনো মেলা লাগতো তখন অভিনয় করে লোকেদের হাসাতেন জনি ওয়াকার। সাইকেল চালিয়ে বিভিন্ন স্ট্যান্ড করতেন জনি ওয়াকার।
তিনি ভাবতেন যদি আমি ফিল্মে কাজ পাই আর ডাইরেক্টর যদি জিজ্ঞাসা করেন তুমি স্ট্যান্ড দেখাতে পারবে, তখন আমি কি করব। আর সেই জন্যই তিনি সাইকেলের উপরে বিভিন্ন ধরনের স্ট্যান্ড শেখেন। সেই সময় তার বাবা জানাশোনা এক পুলিশকে বলেন যদি আপনি সুপারিশ করেন তবে আমার ছেলে কাজ পেয়ে যাবে। আর সুপারিশ হয় আর তিনি কাজ পেয়ে যান বম্বে ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টে, আর পোস্ট ছিল কন্ডাক্টরের। এই কথা শুনে জনি ওয়াকারের খুশির ঠিকানা ছিল না। তিনি ভেবেছিলেন এই কাজের সাথে সাথে তিনি মুম্বাইয়ের রাস্তা চিনে ফেলবেন, আর যেখানে ফিল্মের শুটিং হয় সেই জায়গাও চিনে ফেলবেন। চাকরি ঠিক হয়ে যায়, কিন্তু জনি ওয়াকার ঘাবড়ে যান যে তার মেডিকেল টেস্ট হবে আর সাথে সাথে তার চোখেরও পরীক্ষা হবে। কারণ ছোটোবেলায় তার চোখের ভুল চিকিৎসার জন্য চোখের রেটিনা খারাপ হয়ে যায়। তাই তিনি একটা বুদ্ধি খাটান, যেখানে তার মেডিকেল টেস্ট হবে সেখানে তিনি সকাল সকাল পৌঁছে যান, আর যেখানে চোখের টেস্ট হবে সেখানে গিয়ে দেয়ালে যে লেখা টানানো থাকে সেই লেখাগুলো ভালো করে দেখে মুখস্থ করে নেন। আর যখন তার চোখের পরীক্ষা হয় তখন ভালো দেখতে না পাওয়া সত্ত্বেও মুখস্থ করে রাখা লেখাগুলো পর পর বলে যান। আর এইভাবে তিনি চোখের টেস্টে পাশ হয়ে যান আর চাকরি পান। আর মাইনে ছিল 26 টাকা মাসে, আর চাকরি ছিল কন্ডাক্টরের। মাহিম থেকে দাদার কন্ডাক্টরি করতে থাকেন জনি ওয়াকার। আর এখানেই তিনি বাসের মধ্যে কমেডি করতে করতে সবাইকে মাহিম থেকে দাদার পৌঁছে দিতেন, আর বাসের মধ্যে নানা ধরনের মিমিক্রি করতে থাকেন। আর এইভাবেই তার সাথে দেখা হয় ফিল্মের নাম করা খলনায়ক N.A. আনসারির সাথে। আর তিনি জনি ওয়াকারকে স্টুডিওতে নিয়ে আসেন, আর এইভাবেই ফিল্ম স্টুডিওতে তার আসা যাওয়া শুরু হয়। আর স্টুডিওতে তিনি কমেডি করে সবার মন জয় করতে শুরু করেন। আর ধীরে ধীরে বড় অভিনেতারাও তাকে দেখেন, আর জনি ওয়াকার তাদের কমেডির দ্বারা সবাইকে হাসাতে থাকেন। আর তিনি হাসাবার সাধন হয়ে যান, কারো তার অ্যাক্টিংয়ের উপর নজর পড়ে না। আর এইভাবে হাসাবার জন্য তিনি একবার মার খেতে খেতে বাঁচেন, আর সেটা বাবার হাতে। हम शर्मिंदा हैं कि हमने तुम्हारे ऐसे बेटे को जन्म दिया। अपनी गलती पर शर्मिंदा होना हर आदमी का फर्ज है। खामोश बदतमीज। জনি ওয়াকার কখনো হার মানেননি। তিনি ফিল্মে জায়গা বানানোর জন্য খুব চেষ্টা করতে থাকেন। আর ফের একদিন তিনি সুযোগ পান ফিল্মে ক্রাউডের রোলে। আর ভিড়ের মধ্যে দেখা যায় জনি ওয়াকারকে, আর টাকা পান 5। আর এরপর অনেক ফিল্মে তাকে এইভাবে ভিড়ের মধ্যে দেখা যায়। আর একদিন তার ভাগ্য সাথ দেয়, আখরি পায়মানা সেই ছবি ছিল যেখানে তাকে একটা ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি পান মাসে 80 টাকা, যেটা কন্ডাক্টরের 26 টাকা মাইনের চেয়ে অনেক বেশি ছিল। কিন্তু এরপর জনি ওয়াকার কোনো বড় সুযোগ পাচ্ছিলেন না, আর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তিনি কখনো হার মানেননি, আর চেষ্টা চালিয়ে যেতে থাকলে তার ফল অবশ্য পাওয়া যায়। আর এটা জনি ওয়াকারের সাথেও হয়েছিল। আর এই গল্প শুরু হয় নামকরা অভিনেতা বলরাজ সাহানির সাথে। বলরাজ সাহানি কমিউনিস্ট পার্টির এক বিরোধ প্রদর্শনের ফলে জেলে চলে যান, আর 6 মাস পরে তিনি জেল থেকে ছাড়া পান। আর সেই সময় 1951 সালে কে আসিফের ছবি হালচালে জেলারের ভূমিকায় অভিনয় করেন বলরাজ সাহানি। বলরাজ সাহানি এই ছবি শুটিং করার সময় ভিড়ের মধ্যে অভিনয় করা বদ্রুকে অর্থাৎ জনি ওয়াকারকে প্রথমবার দেখেন। আর একদিন বলরাজ সাহানিজি বদরুদ্দিনকে জিজ্ঞাসা করেন, তুমি ভিড়ের চরিত্রে অভিনয় করে কত টাকা পাও? তখন তিনি বলেন, আমি 5 টাকা পাই, আর সেখান থেকে 1 টাকা কেটে নেওয়া হয়, আর আমি হাতে পাই 4 টাকা। এই কথা শুনে বলরাজ সাহানি খুব রেগে যান আর বলেন, আমি চেষ্টা করব যাতে তুমি এখানে ভালো কাজ পাও, আর নিজের ট্যালেন্টকে সম্মান দিতে শেখো, যেখানে সেখানে মিমিক্রি করে নিজের ট্যালেন্টকে অপমান করো না। এই বলে বলরাজ সাহানি সেখান থেকে চলে যান। জনি ওয়াকার নিজের কাজ করতে থাকেন। আর যখনই বলরাজ সাহানি মাহিম এলাকা দিয়ে যেতেন
তখন কখনো কখনো বদরুদ্দিনের সাথে দেখা হলে বদরুদ্দিন বলরাজজিকে তার দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতেন, আর বলরাজজি বলতেন আমার সব কিছু মনে আছে, আর আমি খুব তাড়াতাড়ি বদরুদ্দিনের জন্য অবশ্যই কিছু ভালো করব। আর সেই ভালো কাজ হলো বাজি ছবি থেকে, যেটা দেবানন্দের নবকেতন ফিল্মের দ্বিতীয় ছবি ছিল। দেবানন্দজি তার দ্বিতীয় ছবি বানাচ্ছিলেন, আর ছবির প্রধান ভূমিকায় ছিলেন তিনি নিজে, আর ছবি পরিচালনা করছিলেন গুরুদত্ত। আর এই ছবি এক আমেরিকান ছবির উপর আধারিত ছিল, যেটা 40-এর দশকে জনপ্রিয় ছবি ছিল। আর এই ছবির হিন্দি অনুবাদ আর স্ক্রিন প্লে করেন বলরাজ সাহানিজি। স্ক্রিপ্টে কাজ করতে করতে বলরাজ সাহানিজির 6 মাস লেগে যায়, আর তিনি স্ক্রিপ্ট লিখতে লিখতে বদরুদ্দিন অর্থাৎ জনি ওয়াকারের এক চরিত্র লিখে ফেলেন। এই চরিত্র ছিল এক সারাবির, তার ফ্যানেরা তাকে জনি ওয়াকার নামে জানে। বাজি ছবি রিলিজ হওয়ার পর জনি ওয়াকারকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, যদিও এই ছবিতে সারাবির এক ছোট চরিত্রে তিনি অভিনয় করেন। আর সেই সময় তিনি আস্তে আস্তে এত জনপ্রিয় হয়ে যান যে বলরাজ সাহানিজিকেও তিনি পিছনে ফেলে এগিয়ে যান। हवलदार, खाना इधर होटल से आता है कि इधर ही तैयार करते हो? चलो अंदर पता चल जाएगा। आपको बात नहीं, चलो। চেতন আনন্দ আর গুরুদত্তজি তাকে শুধু ফিল্মেই কাজ দেননি, সাথে সাথে বদরুদ্দিনের নামও পাল্টে দেন, আর তার নাম রাখা হয় জনি ওয়াকার। আর এই নাম রাখার পিছনে কারণ ছিল তার সারাবি আন্দাজ, আর এই আন্দাজ দেখে চেতন আনন্দ আর গুরুদত্তজি তার নাম রাখেন জনি ওয়াকার। আর জনি ওয়াকার এক হুইস্কি ব্র্যান্ডের নাম ছিল। জীবনের রাস্তা আগে এগিয়ে যায়, কিন্তু সব কিছু অত সহজে হয় না। জনি ওয়াকার বলেছিলেন প্রথমবার যখন তিনি বড় চরিত্রে অভিনয় করেছিলেন আর প্রিমিয়ার লিবার্টিতে হয়, তখন জনি ওয়াকারকেও ডাকা হয়, কারণ সেই সময় প্রিমিয়ার হওয়া খুব জনপ্রিয় ছিল। কিন্তু জনি ওয়াকারের কাছে লিবার্টি যাওয়ার পয়সা ছিল, কিন্তু মাহিম থেকে লিবার্টি পর্যন্ত ফিরে আসার পয়সা ছিল না। কিন্তু যাওয়া খুব জরুরি ছিল। বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করার পর সেই বাস আসে, যাতে তার এক বন্ধু ড্রাইভার ছিলেন, আর সেই ড্রাইভারকে জনি ওয়াকার চিনতেন যখন তিনি কন্ডাক্টর ছিলেন। বিনা পয়সায় যাত্রা হয়ে যায়, আর লিবার্টি পৌঁছে যান। আর সেখানে পৌঁছে দেখেন সেখানে অনেক জার্নালিস্ট অর্থাৎ পত্রকার এসেছেন। আর তিনি ভাবেন ফিল্মের প্রিমিয়ার দেখার পর যখন বেরোবেন, যদি পত্রকাররা আমাকে ফিল্মের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করে আর দেরি হয়ে যায়, তবে আমার ট্রেন আর বাস পাবো না, আমায় হেঁটে যেতে হবে মাহিম পর্যন্ত। তাই ফিল্ম শেষ হওয়ার আগেই তিনি বেরিয়ে পড়েন। আর জনি ওয়াকার স্টেশনের সামনে যেতেই তার এক বন্ধুর সাথে দেখা হয়, তিনি গাড়িতে জনি ওয়াকারকে লিফট দিয়ে দেন। বাজি ফিল্ম এসেছিল 1951 সালে, আর জনি ওয়াকার এক সফল কমেডিয়ান হয়ে যান। আর সাথে সাথে গুরুদত্ত তার বন্ধু হয়ে যান, আর তিনি হয়ে যান গুরুদত্তের পছন্দের অভিনেতা। গুরুদত্ত তাকে বেশিরভাগ ছবিতে নিতে আরম্ভ করেন। আর সেই সময় মনে রাখার মতো ছবি ছিল আর পার, মিস্টার অ্যান্ড মিসেস 55, পিয়াসা, চৌদমি কে চাঁদ আর কাগজ কে ফুল। জনি ওয়াকার সফলতার শীর্ষে পৌঁছাতে থাকেন, আর তিনি জনপ্রিয় হতে থাকেন। আর তিনি এত জনপ্রিয় হতে থাকেন যে সুপারহিট অভিনেতারা যেমন হয়। 1952 সালে ছবি আসে আধিয়া আর জাল। 1954 সালে তিনি কাজ করেন ট্যাক্সি ড্রাইভার আর বরাতি ছবিতে। 1955 সালে জনি ওয়াকারের বেশ কিছু ছবি আসে, যেমন মিস্টার অ্যান্ড মিসেস 55, মেরিন ড্রাইভ, মুসাফির খানা, আলবেলি আর পার। জনি ওয়াকার এত জনপ্রিয় হয়ে যান যে সেই সময় সবাই তাকে নিজের ছবিতে নিতে চাইতেন। আর তিনি এত জনপ্রিয় কমেডিয়ান হয়ে যান যে তার উপর এক দুটো গান অবশ্যই শ্যুট করা হতো। গুরুদত্তের ছবি আর পারে জনি ওয়াকারের উপর একটা গান শ্যুট করা হয়। গান ছিল আরে তবা তবা। अरे वाह ऐसा कैसा होगा तौबा काय को करता। এই গান শ্যুট করা হয়েছিল অভিনেত্রী শাকিলার ছোট বোন নূরজাহা আর জনি ওয়াকারের উপর। আর এখানে নূরজাহার সাথে জনি ওয়াকারের প্রথম দেখা হয়, আর এই দেখা ভালোবাসায় পরিণত হয়। अभी समझ गया
क्या समझा? ओ तुम गरम काय को होता है, हम तो होने वाली बात बताता है। আর এই ভালোবাসা বিবাহে পরিণত হয়। এই বিবাহে তার বাড়ির লোক রাজি ছিলেন না, তবুও তারা মসজিদে গিয়ে বিবাহ করেন। জনি ওয়াকারের উপর অনেক গান শ্যুট করা হয়েছিল। পিয়াসা ছবির একটা গান এমন ছিল যেটা জনি ওয়াকারকে আর জনি ওয়াকার যেটাকে অমর বানিয়ে দেন। গান ছিল ফিল্ম পিয়াসাতে গুরুদত্ত এক চরিত্রে জনি ওয়াকারকে অভিনয় করতে দেন, আর এই চরিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। এই ছবিতে একটা গান ছিল যেটা শায়ের লুধিয়ানবি লিখেছিলেন আর সুর দিয়েছিলেন এস.ডি. বর্মন। আর এস.ডি. বর্মন আর.ডি. বর্মনকে ছোটোবেলায় এই গান প্রায়ই গাইতে শুনতেন, আর গানের সুর এস.ডি. বর্মনের খুব পছন্দ হয়। আর তখন আর.ডি. বর্মনের এই সুর কম্পোজ করে ফেলেন আর গান বানিয়ে ফেলেন সরজো তেরে চক্রায়ে। পরে তিনি জানতে পারেন এই গান এক ইংরেজি সুর হ্যারি ব্ল্যাকের গানের উপর আধারিত ছিল। আর ইংরেজি ছবি হ্যারি ব্ল্যাক অ্যান্ড টাইগার নামে ভারতে রিলিজ হয়। তখন এস.ডি. বর্মন ভাবেন সবাই বলবে আমি গানের সুর চুরি করেছি, কিন্তু যখন এই ইংরেজি ছবির প্রডিউসার ডিরেক্টর ভারতে আসেন আর এই গানের সুর শোনেন তখন খুব প্রশংসা করেন, আর তিনি বুঝতেই পারেননি যে এটা ইন্সপায়ার্ড ছিল। আর মোহাম্মদ রফিজি এই গান এমনভাবে গেয়েছিলেন যে মনে হচ্ছিল এই গান জনি ওয়াকার নিজে গেয়েছেন। এইরকমই অনেক সুপারহিট গানে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন। যেমন সিআইডি ছবিতে গান ছিল এ দিল হ্যায় মুশকিল জিনা ইহা। নয়া দৌড় ছবিতে গান ছিল। মধুমতি ছবিতে জঙ্গল মে মোর নাচা। আর মিস্টার অ্যান্ড মিসেস 55 ছবিতে গান ছিল জানে কাহা মেরা জিগার গায়া জি। চৌদুমি কি চাঁদ ছবিতে গান ছিল মেরা ইয়ার বনা হ্যায় দুলহা আর ফুল খিলে হ্যায় দিলকে। জনি ওয়াকারের গানে আওয়াজ দিয়েছিলেন মান্না দে আর মোহাম্মদ রফিজি। মান্না দের আওয়াজে জনি ওয়াকারের গলায় গান ছিল ফিল্ম বাত এক রাত ছবিতে, আর গান ছিল জনি ওয়াকারের সাথে গুরুদত্তের বন্ধু আরও বাড়তে লাগে। আর গুরুদত্ত জনি ওয়াকারকে অভিনয়ের জন্য নতুন নতুন চরিত্র আর গান দিতে থাকেন, আর তেমনি তিনি ছবিতে ভালো অভিনয়ের জন্য খুব পরিশ্রম করতেন। জনি ওয়াকার সব সময় গুরুদত্তের কথা বলতেন আর বলতেন এটা তোমার সিন আছে আর ডায়লগ, কিন্তু তুমি এর চেয়েও ভালো অভিনয় করতে পারো। আর জনি ওয়াকার সব সময় কিছু নতুন করার চেষ্টা করতেন যেটা গুরুদত্ত খুব পছন্দ করতেন। গুরুদত্ত সবার খেয়াল রাখতেন, লাইটম্যান, ক্যামেরাম্যান আর যত অ্যাসিস্ট্যান্ট ছিল সবার দিকে তিনি লক্ষ্য রাখতেন। একবার তো তিনি জনি ওয়াকারকে গাড়ি গিফট করে দেন। ধীরে ধীরে জনি ওয়াকার এত জনপ্রিয় হয়ে যান যে ফিল্মে হিরো হিরোইন আর বাকিদের কাস্ট পরে ফাইনাল করা হতো। সবার আগে এসে জনি ওয়াকারকে জিজ্ঞাসা করে তাকে ফাইনাল করার পর বাকিদের ফাইনাল করা হতো। তিনি এত জনপ্রিয় হন যে শ্রোতা দর্শকরা জনি ওয়াকারকে দেখতে সিনেমা হলে যেতেন। আর ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার দেখা যায় কমেডি অভিনেতার গানের জন্য আগে এগিয়ে এসে ফাইন্যান্সাররা পয়সা লাগাতেন। तुम्हारा नाम क्या है बाबे? हमारा नाम जॉनी वॉकर, ऑल इंडिया एजेंट। জনি ওয়াকার এমন প্রথম হাস্য অভিনেতা ছিলেন যার নামে ফিল্ম তৈরি হয়। সাল ছিল 1957। নটরাজ প্রোডাকশন এই ছবি বানিয়েছিলেন। ছবির নাম ছিল জনি ওয়াকার। আর এই ছবি জনি ওয়াকার নামেই সুপারহিট হয়। আর এই ছবি সুপারহিট হওয়ার পর খুশি হয়ে ছবির ডাইরেক্টর ভেদ মাদানিজি মিস্টার কার্টুন এম এই ছবিতেও জনি ওয়াকারকে মুখ্য ভূমিকায় নেন। আর এইভাবেই জনি ওয়াকার অনেক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, যেমন মিস্টার জন,
খোটা পয়সা, যারা বচকে, রিক্সাওয়ালা, দুষ্মন্ত। আর 1958 সালে ছবি আসে মধুমতি। এই ছবিতে তিনি গাছের সাথে উল্টো ঝুলে সবাইকে বলেন, দেখো পৃথিবী উল্টো হয়ে গেছে। আর এই ছবিতে অভিনয় করার জন্য বেস্ট সাপোর্টিং অভিনেতা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হন জনি ওয়াকার। জনি ওয়াকার সবসময় বলতেন, আমার সফলতার জন্য মোহাম্মদ রফিজির আওয়াজের ভূমিকা অনেক বড়। রফি সাহেবের আওয়াজ আমাকে সফলতা শীর্ষে নিয়ে যায়। সাল ছিল 1968। শিকার ছবির জন্য জনি ওয়াকার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট কমেডিয়ান সম্মানে সম্মানিত হন। জনি ওয়াকার বলতেন, 1940 থেকে 1950 সেই সময় ছিল যখন হিন্দি ফিল্মের স্বর্ণযুগ ছিল। আর তিনি গর্বিত যে সেই সময়ের সাথে তারও সম্পর্ক ছিল। সেই সময় তিনজন দিগ্গজ অভিনেতা ছিলেন, দেবানন্দ, রাজ কাপুর আর দিলীপ কুমার। সেই সময়ও কম্পিটিশান ছিল, কিন্তু এই তিন অভিনেতারা এত ভালো ছিলেন, তাদের কাছে সব কিছু বন্ধুত্বের নিচে ছিল। জনি ওয়াকার 35 বছর ধরে ফিল্মে কাজ করেন, কিন্তু 70-এর দশক আসতে আসতে তিনি ফিল্মে কাজ করা কমিয়ে দেন। জনি ওয়াকার 300-র চেয়েও বেশি ছবিতে কাজ করেন। 1971 সালে ঋষিকেশ মুখার্জির অনুরোধে অনেক দিন পর ফিল্মে কাজ করেন। ছবির নাম ছিল আনন্দ। এই ছবি 1971 সালে রিলিজ হয়। এই ছবিতে জনি ওয়াকার এমন অভিনয় করেন যে হাস্য অভিনেতা হওয়া সত্ত্বেও সবাইকে কাঁদিয়েছিলেন। মুরারিলাল ঈশা ভাই সুরতওয়ালা নামে রাজেশ খান্নার সাথে কমেডি করতে দেখা যায়, আর তার সাথে সাথে এমন ইমোশনাল হয়ে যান যে তা দেখে সবার চোখে জল চলে আসে। यहीं मिलूंगा जयचंद। इतनी जल्दी पर्दा नहीं गिरने दूंगा, इतनी जल्दी पर्दा नहीं गिरने दूंगा। জনি ওয়াকার সবাইকে হাসাতেন, আর তিনি খুব সৎ লোক ছিলেন, আর নিজের পরিবারকে তিনি খুব ভালোবাসতেন। আর তার অনেক ভালো বন্ধু ছিল, যার মধ্যে ছিলেন আবরার আলভি, গুরু দত্ত, দিলীপ কুমার আর অভিনেতা রহমান। মাদ্রাজ আর জনি ওয়াকারের মধ্যে এক 36 আঁকড়া ছিল। যখন সাউথের ছবি তৈরি হওয়া আরম্ভ হয় তখন একটা ছবিতে সাইন করেন, আর সেই কারণে মাদ্রাজ পৌঁছান। আর হোটেলে ঢোকার সাথে সাথে খবর পান তার ব্রাদার ইন ল মারা গেছেন, আর তখনই তিনি বোম্বে ফিরে আসেন। আর দ্বিতীয়বার যখন মাদ্রাজ যান, হোটেলে পৌঁছান, আর একটু পরেই খবর পান যে তার মা আর এই দুনিয়াতে নেই। আর জনি ওয়াকার দুঃখে ভেঙে পড়েন। আর এটা এখানেই থামেনি। যখন তৃতীয়বার জনি ওয়াকার মাদ্রাজ পৌঁছান, ঘরের লাইট সবে জ্বালিয়েছেন, তখনই তিনি জানতে পারেন যে তার খুব কাছের বন্ধু গুরু দত্ত আর এই দুনিয়াতে নেই। আর জনি ওয়াকার বুঝতে পারছিলেন না কি করবেন, আর কান্নায় ভেঙে পড়েন। আর তখনই মাদ্রাজ থেকে বোম্বে চলে আসেন, আর তিনি প্রতিজ্ঞা করেন কখনো মাদ্রাজ যাবেন না। (1964 সালের পর প্রায় 33 বছর মাদ্রাজ যাননি জনি ওয়াকার। আর যখন 1998 সালে ছবি আসে চাচি 420, এই ছবির শুটিংয়ের সময় কমল হাসান আর গুলজারজি দুজনে খুব চেষ্টা করেন জনি ওয়াকারকে মাদ্রাজে নিয়ে যাওয়ার জন্য। অবশেষে জনি ওয়াকার রাজি হন, যদিও তিনি মাদ্রাজ যাবেন না প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু বন্ধুত্বের খাতিরে 14 বছর পর ফের তিনি অভিনয় করবেন ঠিক করেন। सास बन के ससुराल में एंट्री मारने का प्रोग्राम बनाया है क्यों जी? জনি ওয়াকার হিন্দি সিনেমায় খ্যাতির শীর্ষে চলে যাওয়া সত্ত্বেও খুব সাধারণ জীবনযাপন করতেন। সুপারস্টার রজনীকান্ত বলতেন, কন্ডাক্টর থেকে অভিনেতা হওয়ার প্রেরণা আমি জনি ওয়াকারের কাছ থেকেই পাই। আর জনি ওয়াকারের জীবনের দিকে তাকালে দেখা যায় তিনি সবসময় বলতেন, শুটিংয়ের সময় যখন আমি অভিনয় করি
তখন আমি শুধু জনি ওয়াকার, আর শুটিংয়ের পর আমি সবার কাছে শুধু বদরুদ্দিন। জনি ওয়াকারের সাথে সাথে তার ভাইয়েরাও ফিল্মে কাজ করেন। কামাল উদ্দিন ফিল্ম নির্মাতা হন, আর জনি ওয়াকারের জনপ্রিয়তার জন্য তার ভাই নিজের নাম রাখেন টনি ওয়াকার, আর এক ভাই ওয়াহিউদ্দিন নিজের নাম রাখেন বিজয় কুমার। আর 1961 সালের ছবি ওয়ান্টেডে তাকে অভিনয় করতে দেখা যায়। জনি ওয়াকারের 6 ছেলে মেয়ে হয়, 3 ছেলে আর 3 মেয়ে। তাদের নাম হলো নাজিম কাজী, ফেরদৌস কাজী, কৌসার কাজী, কাসিম কাজী, তসলিম কাজী আর নাসির কাজী। জনি ওয়াকার নানা অসুবিধার জন্য পড়াশুনো করতে পারেননি, আর সেই কারণে নিজের ছেলে মেয়েদের লেখাপড়া শেখান, আর আগে গিয়ে পড়াশুনোর জন্য আমেরিকা পাঠান, আর নিজের স্ত্রী নূরের নামে নিজের বাংলোর নাম রাখেন নূর ভিলা। জনি ওয়াকারের সব ছেলে মেয়েরা পড়াশুনো করেন আর নিজের নিজের কাজ করতে থাকেন, কিন্তু ছোট ছেলে নাসির খানের ইচ্ছা ছিল বাবার মতো ফিল্মে অভিনয় করবেন। জনি ওয়াকার ফিল্ম নির্মাণও করেছিলেন আর নির্দেশনাও করেছিলেন। ফিল্মের নাম ছিল পৌঁছে হুয়ে লোক, কিন্তু এই ছবি একদম চলেনি। আর নাসির খান ভগবান আর চক অ্যান্ড ডাস্টার আর বেশ কিছু ছবিতে অভিনয় করেন, আর এইভাবেই কিছু টিভি সিরিয়ালেও তিনি কাজ করেন। নাসির খান অভিনেতা হতে চান, কিন্তু জনি ওয়াকার কখনো কাউকে সুপারিশ করেননি, আর তিনি কাউকে বলেনও নি যে নাসির খান তার ছেলে, আর নাসির খান কখনো কাউকে বলেননি যে জনি ওয়াকার তার বাবা। দিলীপ কুমারের সাথে জনি ওয়াকারের খুব ভালো বন্ধুত্ব ছিল এবং নামকরা অনেক ছবিতে দুজনে একসঙ্গে অভিনয় করেছিলেন, আর 50 বছরের বন্ধুত্ব ছিল তাদের। কিন্তু কিছু ঝামেলার জন্য দুজনের মধ্যে দেখাশোনা কমে যায়, আর তাদের কিছু বন্ধু ছিলেন যারা দিলীপ কুমার আর জনি ওয়াকারের ফের বন্ধুত্ব করবার চেষ্টা করেন, আর কথাবার্তা শুরু হয়ে যায়, কিন্তু দুজনের দেখা হয়নি। একদিন জনি ওয়াকার দিলীপ কুমারকে খবর পাঠান আর বলেন, ইউসুফজি, আপনার সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছা করছে, কিন্তু আমার শরীর খুব খারাপ। আর একদিন দিলীপ কুমারের কাছে ফোন আসে জনি ওয়াকারের ঘর থেকে, আর ফোনে বলেন, আমি জনি ওয়াকারের ঘর থেকে বলছি। আর দিলীপ কুমার বলেন, হ্যাঁ, আমি জনি ওয়াকারের সাথে দেখা করতে যাব। কিন্তু ফোনে কেউ বলে, ইউসুফ সাহেব, আপনার বন্ধু আল্লাহকে প্যারে হো গয়ে, তিনি এই দুনিয়াতে আর নেই। এই কথা শুনে দিলীপ কুমার একদম ভেঙে পড়েন, আর দিলীপ কুমারের আফসোস থেকে যায়। অনেকবার চেষ্টা করেও জনি ওয়াকারের সাথে তার আর দেখা হয়নি। জনি ওয়াকারের ডায়াবেটিসের কারণে কিডনির প্রবলেম দেখা দেয়, আর সেই জন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি বলেন, মেশিনের সাহায্যে আমাকে বাঁচিয়ে রেখো না, আমি নিজের পরিবারের সাথে থাকতে চাই। আর পরিবার তার কথা শোনেন, আর তাকে ঘরে নিয়ে আসা হয়। ঘরে এসে জনি ওয়াকার খুব খুশি ছিলেন। অসুখ ছিল, কিন্তু মজা করতে তিনি কখনো ছাড়েননি। আর সাল ছিল 2003, তারিখ ছিল 29শে জুলাই। সবার ভালোবাসার মানুষ আর মহান চরিত্রের সাধারণ মানুষ জনি ওয়াকার 83 বছর বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যান। জনি ওয়াকার বোম্বেতে মারা যান, আর পিছনে ফেলে যান তার অভিনয়ের ছাপ। हम सब रंगमंच की कठपुतलियां हैं। कब, कौन, कैसे उठेगा, कोई नहीं बता सकता। জনি ওয়াকারের মৃত্যুর পর আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি বলেছিলেন, যেভাবে তিনি কমেডির এক নতুন রূপ দিয়েছিলেন, সত্যি অবাক করার মতো। জনি ওয়াকারের অভিনয় দক্ষতা, তার আন্দাজ, তার গান কেউ ভুলতে পারবে না। ভারতীয় সিনেমার ইতিহাসে জনি ওয়াকার চিরদিন অমর হয়ে থাকবেন।